ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনতে ওয়ান বক্স পলিসি স্লোগান নিয়ে গত ৯ মাস আগে নির্বাচনে আসন সমঝোতার মোর্চা গঠন করেছিল জামাত ইসলামী আন্দোলন সহ ৮টি রাজনৈতিক দল। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের দাবিতেও আন্দোলনে মাঠে ছিল এই মোর্চা। পরে মোর্চায় যোগ দেয় এনসিপি, এলডিপি ও এবি পার্টি। এরপর আসন সমঝোতা নিয়ে জোটে ফাটল তৈরি হয়। অবশেষে আজ ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট নিয়ে কেন এই টানাপোড়েন, জোটের মাপ নিয়ে আজকের ভোটের ট্রেন। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আসন বন্টনের ঘোষণা দেওয়া হয়। সে সময় সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংবাদ সম্মেলনে ২৫৩টি আসনে সমঝোতার কথা জানানো হয়। সেই আসনের সমঝোতায় কে কোন দল কয়টি আসন পেল সেগুলো এক নজরে দেখে নিতে চাই। সেখানে দেখা যাচ্ছে জামাত ইসলামী ১৭৯টি আসন রেখেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২, নিজাম ইসলাম পার্টি ২। এই সব কিছু মিলিয়ে মূলত ২৫৩ আসন এবং বাকি আসনগুলো মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রেখেছিল, যদিও তারা আজ সেই জোটে বা ঐক্যে থাকবে না বলে ঘোষণা দিয়েছে। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক, গতকাল জামাত ইসলামের পক্ষ থেকে আসন বন্টনের পর আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি বলেন, শরিয়া আইন বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিয়ে আল্লাহর আইন থেকে সরে গেছে জামাত ইসলামী। 68 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। এদিকে এই অবস্থানের পর ইসলামী আন্দোলনের তোলা অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন জামাতের নেতারা। তারা বলছেন, আদর্শচ্যুত হয়নি জামাত, সম্মিলিতভাবে এগিয়ে চলার প্রক্রিয়া চলছিল। এটি একটি নির্বাচনী জোট, আমরা তখন থেকে বলে আসছি নির্বাচনী ঐক্য প্রক্রিয়া, যেটা আমরা পরবর্তীতে আসন সমঝোতায় গিয়েছি। ২৫৩টি আসনে ঘোষণা, ৪৭টি আসন আমাদের হাতে আছে। এখানে কিছু আছে ইসলামী আন্দোলনের জন্য, অন্যান্য দলের জন্য কিছু আছে, কিছু উন্মুক্ত চিন্তা করে রাখা হয়েছিল। এখন সামনের বাস্তবতাকে সামনে রেখে শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন যে আসনগুলো আমরা কিভাবে বন্টন করব। নিচ্ছে একটা বিরতি, হচ্ছে একটু পরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আজকের আলোচনা করছি জোটের মাপ নিয়ে। আলোচনায় সম্প্রসারণ করতে স্টুডিওতে আছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান এবং আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু তারিক ভাইকে দিয়ে শুরু করি যে ইসলামী দলগুলোর যে এক বাক্সে ভোটের যে প্রক্রিয়া বা যে স্লোগান আপনারাই প্রথম উত্থাপন করেছিলেন বলে আপনারা দাবি করেন, কিন্তু আসলে সেই জোট থেকে আপনারা বেরিয়ে গেলেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহযোগী আলোচককে এবং যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রশ্নটি আমি উত্তরটা এভাবে দিতে চাই, রাজনীতিতে এটা খুব অস্বাভাবিক ঘটনা নয়। আমরা একত্র হতে চেয়েছিলাম, নিশ্চয়ই এর মধ্যে আমাদের একটা চিন্তাভাবনা ছিল, একটা কল্যাণকামিতা ছিল। যখন মনে হয়েছে যে না, এটা হচ্ছে না, তখন আবার সরে গেছি। এবং আমরা কিন্তু আমাদের ওয়ান বক্স পলিসি থেকে সরিনি। আমরা যে বিষয়টি আপনি বললেন যে বাকি দলগুলি যে অবস্থানে আছে, সেই অবস্থানে আমরা একমত হতে পারিনি। এই না পারার ব্যাখ্যা আজকে আমাদের সম্মানিত যুগ্ম মহাসচিব আন্দোলনের এবং মুখপাত্র গাজী আতাউর রহমান সাহেব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। যদি আরও ডিটেইল আপনি শুনতে চান, আমি ইনশাল্লাহ বলবো। নিশ্চয়ই আপনার কাছে শুনবো, কিন্তু আপনি বলছেন যে ওয়ান বক্স পলিসি থেকে সরিয়ে যাননি, কিন্তু আপনারা কিন্তু ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করবেন।
তাহলে ইসলামী দলগুলোর কিন্তু আমরা দেখছি কয়েক ভাগে ভাগ হয়ে গেছে। ইসলামী জামাত ইসলামী সহ সেখানে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি ইসলামী দল জামাত ইসলামের সঙ্গে আছে। এদিকে একটি দল বিএনপির সঙ্গে আছে এবং আরেকটি দল আপনারা আলাদাভাবে হলেন। আসলে কিভাবে তাহলে এক বক্স পলিসির মধ্যে আর থাকলো? আমার মনে হয় আপনার প্রশ্নের মাঝেই এটার উত্তর নিহিত আছে। আপনি বলেছেন ইসলামের ওয়ান বক্স পলিসি, এটাই ছিল এবং এটা ঘোষণা করেছিলেন আমাদের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছিলেন, এদেশের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যারা চায়, ইসলাম যারা চায়, সেই ভোটারদের ভোটগুলোকে এক বাক্সে নিয়ে আসি। আমাদের মধ্যে দ্বিমত আছে, বিভিন্ন রকমের দূরত্ব আছে, সেগুলোকে এক পাশে সরিয়ে রেখে এবার একটা সুযোগ এসেছে, মানুষ নতুন বাংলাদেশ দেখতে চায়। অতএব ইসলামের পক্ষে যারা আছে তাদের ভোটগুলোকে এক বাক্সে নিয়ে আসি। এটাই ছিল ওয়ান বক্স পলিসির মূল বিষয়। এখন তো ভাগ হয়ে গেল। এখন আর ইসলাম কিন্তু সেটাতে নাই। আমি যদি ব্যাখ্যা দিতে বলেন, আমি সুযোগ দিলে আমি সবগুলি বলতে পারবো। যে চুক্তিনামাটা হয়েছে, এই যে 11 দলীয় যে রাজনৈতিক আসন সমঝোতার যে চুক্তিনামাটা হয়েছে, সেখানে একটা ওয়ার্ডও ইসলামের জন্য নাই। 3টা বিষয় আছে। 300 আসনে একক প্রার্থী দিয়ে নির্বাচনে বিজয়ের জন্য কাজ করা, এক। দ্বিতীয় নম্বর আছে হচ্ছে আপনার জুলাই স্পিরিটকে ধারণ করে সামনে দেশকে গঠন করা। তৃতীয় নম্বর আছে যে গণভোটে হায়ের পক্ষে জনমত তৈরি করা। আমি যদি আমার সম্মানিত দর্শক যারা দেখছেন তাদেরকে এই 3টা উদ্দেশ্যের কথা সেখানে বলা হয়েছে, সেখানে কোথাও কি ইসলাম আছে? এটা যখন আমরা উপলব্ধি করতে পারলাম যে ইসলাম এখানে অপাংক্তেয় মনে হচ্ছে আমাদের কাছে, তখন আমরা আমাদের আদর্শিক জায়গা থেকে আমরা ভিন্ন অবস্থান গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছি যে এটা কোনোভাবে হয় কিনা, কিন্তু দেখা গেল যে শেষ মুহূর্ত পর্যন্ত এটা হয়নি। এবং এই সম্পর্কে আমার কাছে আরো অনেকগুলো এভিডেন্স আছে, যে এভিডেন্সগুলি আমি পরবর্তীতে দিব। তবে শেষ কথা এটা বলতে চাই, রাজনীতিতে এই যে একসাথে চলা, আলাদা চলা, এটা হতেই পারে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এর মানে এই না আজকে তিনি আমার শত্রু হয়ে গেছেন বা আমি ওনার শত্রু হয়ে গেছি। বিষয়টা একেবারেই তা। নিশ্চয়ই বোঝাপড়ার একটা জায়গা, সেই বিষয়গুলো আমরা একটু স্পষ্ট হব। এখানে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান। আপনার কাছে জানতে চাই যে এখন যে জোটটি 11 দলীয় জোট যেটি ছিল, সেখানে এখন 10 দল রয়েছে ইসলামী আন্দোলন ছাড়া। সেখানে বেশিরভাগ দল, প্রায় 7টি দল ইসলামী দল, 6 থেকে 7টি। এছাড়া তাহলে আপনি কি বলবেন যে এই এক বক্স পলিসির মধ্যে কি আপনারা আছেন, নাকি এখান থেকে সরে এসেছে? দেখুন, 10 দল যেহেতু আছে, 10 দলের ভোট তো এখানে একটা বক্সে আসবে। তো সেই নীতিকে আপনি ভিন্ন দিকে নেওয়ার সুযোগ নাই। জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন সকল দলই কিন্তু আমরা দীর্ঘ বলা যায় 1 বছর একসাথে কাজ করেছি এবং দেশের মানুষের মধ্যে যারা জনমত তৈরি হয়েছিল স্বাভাবিকভাবেই এই দলগুলোর প্রতি, তো শেষ পর্যন্ত জামাত ইসলামী সহ আমরা চেষ্টা করেছি যাতে করে ইসলামী দলগুলোকে একসাথে একই প্ল্যাটফর্মে রাখা যায়। তো শেষ দিকে এসে আরও 3টি দল এখানে যুক্ত হয়েছে। আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টি এখানে এসেছে, এবি পার্টি এবং এবি পার্টি এবং এলডিপি এখানে এসেছেন। তো তারা তো সরাসরি ইসলামী দল নয়, দেশের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে তারাও মনে করেছেন একসাথে আসলে আগামীর বাংলাদেশকে সুন্দর করা যাবে। এবং আমরা সবাই যে ইনসাফের রাষ্ট্রের কথা বলি, সেই ইনসাফের রাষ্ট্রটা আমরা করার সুযোগ সেখানে পাবো। আধিপত্যবাদী গোষ্ঠী যেভাবে বাংলাদেশকে নিয়ে প্রায় তারা ষড়যন্ত্র করেন, সেখান থেকে দেশকে রক্ষা করার সুযোগ পাওয়া যাবে। আমাদের যে জুলাই সনদ, যে জুলাই বিপ্লবীরা দেশটাকে তারা আমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন, তার বাস্তবায়ন করা, এই দিকগুলোকে মিলেই যখন বাকি 3টা দল এক হয়েছেন, সেখানে 11টি দল হয়েছে। এবং এটি ছিল মূলত একটা আসন সমঝোতা, যে আমরা একসাথে ইলেকশন করব যাতে করে আমাদের সমমানা মানুষগুলোর ভোটগুলো আমরা এক বক্সে নিয়ে আসার সুযোগ পাই। তো শেষ পর্যন্ত জামাত ইসলামী আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, এখানে কাউকে দোষারোপ করা যাবে না। কি কারণে সেই মানে শুরুর দিকে যে দলটি ছিল ইসলামী আন্দোলন, সেটা সরে গেল, মানে থাকলো না, কেন রাখতে পারলেন না আপনাদের? দেখেন, কিছু বক্তব্য আজকে আমরা শুনলাম মিডিয়াতে, এর পাশাপাশি তো স্বাভাবিক আমরা সবাই জানি এখানে আসন সমঝোতা আছে, হয়তো আসনের ক্ষেত্রে কিছুটা বোঝাপড়া সেখানে ঘাটতি ছিল।
কারণ আসলে সব দল তো বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই আসলে। আমরা মনে করি যার যার দলের স্বাধীন ইখতিয়ার তার আছে, তাদেরকে আমরা সেটা সম্মান করি, আমরা কারো উপর তো জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। কিন্তু আমাদের পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, আমাদের যে ভ্রাতৃত্ব, দেশকে এগিয়ে নেওয়ার যে আমাদের মানসিকতা, এটা কিন্তু কখনো পরিবর্তন সেখানে হয় না। হয়তো ওনারা কৌশলগত কারণে মনে করেছেন যে দিকগুলো বায়ু বলেছেন, হতে পারে সেটা, কিন্তু আমরা সবাই কিন্তু বাংলাদেশ এগিয়ে নিতে চাই। এবং আমরা মনে করি ইনসাফ যেখানে থাকে, ইনসাফটা হচ্ছে কিন্তু ইসলামের মূল একটা প্রতীক, এবং ইনসাফটা হচ্ছে কিন্তু মানুষের জন্য একটা সামগ্রিক কল্যাণকর ব্যবস্থা, জি, একটা আধুনিক কল্যাণ। রাষ্ট্রপতি জানতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে তাদের যে চাওয়া ছিল, সেই যে আসনগুলোর ক্ষেত্রে জামাত ইসলামী কি ইনসাফ করেছে কিনা? দেখুন, আমাদের এটি তো আমাদের যে কৌশল ছিল নির্বাচনী, যে আমরা সব একসাথে বসবো, কার কোথায় উইন করার সুযোগ তারা সেখানে পাবেন। আমার কাছে আমার নেতারা বসেছেন, চিন্তা করেছেন, মূল তো হচ্ছে আমাদের এই জোটটাকে আমরা বিজয়ী করে নিয়ে আসতে হবে, এটা ছিল আমাদের মূল টার্গেট। তো যেখানে যারা বিজয়ী হবেন, অনেক জায়গায় কিন্তু আবার বড় নেতৃবৃন্দ আছেন, তারা ইলেকশন সেখানে করেছেন। আমরা মনে করি উভয় দল বসেছেন, বোঝাপড়া হয়েছে, 10 দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হয়তো কোনো ক্ষেত্রে এখন ওরা কম মনে করেছেন, হয়তো আমরা বেশি মনে করেছি, এতটুকু বোঝাপড়া। কিন্তু আমরা মনে করি জামাত ইসলামী সহ এখানে কেউ কাউকে আসলে আসন দেয়নি। এটা আমাদের আমিরও বলেছেন, ওনাদের আমিরও বলেছেন যে আমরা বসে কার জন্য কোনটা উপযুক্ত আসন, কে কোথায় থেকে বিজয়ী হয়ে আসতে পারবে, সেগুলো নিজেরা আমরা ভাগ বন্টন করে নেব। সেটা ছিল মূলত আমাদের পলিসি। এবং দেখুন, এই দলে কিন্তু বলেন অমুক এই দলের শীর্ষ নেতা, এখানে সবাই এই দলকে অ্যাকোমোডেট করে, জোটটাকে অ্যাকোমোডেট করেছেন, এবং সবাই বসে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যার জন্য যেটা যেটা তারা সেটা নিয়েছেন। এখানে কেউ করে আমরা বন্টন করা নীতি বলতে চাই না, বরং সবাই আমরা বসেই যার যেটা তিনি সেটাকে আমরা বাছাই করে নেওয়ার চেষ্টা করেছি, কতটুকু হয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা থাকুন, আমরা আলাপ করব একটা বিরতির পর। দর্শক ভোট ট্রেনে নিচ্ছে, একটা বিরতি হচ্ছে একটু পরেই। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, জোটের ম্যাপ নিয়ে আজকের আলোচনা স্টুডিওতে আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, এবং আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। তারিক ভাই, আপনার কাছে আবারও বিরতির পর শুরুতে যেতে চাই। আপনি যে বিষয়টি বলছিলেন যে এই জোটে 11 দল থেকে 10 দলের জোটে ইসলামী বিষয়গুলো নেই তাদের লক্ষ্য বা তাদের কর্মসূচিতে। আপনাদের কর্মসূচি আসলে মানে কিভাবে আপনারা চিন্তা করছেন ইসলামকে, এবং আপনারা বলছেন যে শরিয়া আইনের ব্যাপারে আপনারা কি শরিয়া আইনটাকে কিভাবে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার সম্মানিত ভাইয়ের আলোচনা থেকে দুই একটা কথা বলতে চাই। তিনি একটা চমৎকার কথা বলেছেন যে এখানে কেউ কাউকে আসন ভাগ করে দেয়নি। আমি ওনার এই বক্তব্যের প্রতি সম্মান জানিয়েও দ্বিমত প্রকাশ করছি, দৃঢ়ভাবে দ্বিমত প্রকাশ করছি। কারণ হচ্ছে আমি এই বিষয়টা একদম খুব কাছ থেকে জানি, আমি এই বিষয়ের সম্পর্কে অবগত। দেখুন, এনসিপি যখন আসলো, এনসিপিকে যে 30টা আসন দেওয়া হলো, এটা কার সাথে আলোচনা করে দেওয়া হয়েছে? এটা আমাদের সাথে আলোচনা করা হয়নি এবং বাকিদের সাথেও আলোচনা করা হয়নি। এটা ওনারা বরাদ্দ দিয়ে দিয়েছেন, এবং করার পর আমরা জানতে পেরেছি যে এনসিপি এসেছে এবং তাদেরকে এটা দেওয়া হয়েছে। এনসিপি আসে কি আপনারা অখুশি? একেবারেই না, একেবারেই না। আমাদের আজকের সংবাদ সম্মেলনে 3টা বিষয় একদম স্পষ্টভাবে বলা হয়েছে। আমরা 3টি কারণে আমরা চাহিদা থাকা সত্ত্বেও আমরা এটাতে থাকতে পারিনি, এটা আমরা চেষ্টা থাকা সত্ত্বেও পারিনি। 1 নম্বর আদর্শিক কারণ, 2 নম্বর রাজনৈতিক কারণ, 3 নম্বর আত্মমর্যাদার প্রশ্ন। প্রথম আদর্শিক কারণটা আমি বলেছি যে ইসলাম এখানে নাই হয়ে গেছে। ইনসাফ একজন হিন্দু আরেকজন হিন্দুর সাথে করতে পারে, একজন খ্রিস্টান আরেকজন বৌদ্ধের সাথে ইনসাফ হতে পারে, কিন্তু যদি ইনসাফটাই ইসলাম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে ইসলাম প্রতিষ্ঠার করার কথা বলতেন না, বলতেন ইনসাফ প্রতিষ্ঠার করার কথা। আপনি প্রশ্ন করেছেন, সঙ্গত প্রশ্ন করেছেন যে আমরা সেই শরিয়ার বাস্তবায়নের কি চিন্তা করছি। দেখুন, এখানে আমাদের আজকে যুগ্ম মহাসচিব চমৎকারভাবে বলেছেন, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, আমার এই শ্রদ্ধেয় ভাইরা ওনারা কিন্তু চমৎকারভাবে দীর্ঘদিন একটা স্লোগান দিয়ে আসছেন। আজ পর্যন্ত এই স্লোগানটা তাদের মূল স্লোগান। একটি স্লোগানের কথা যদি বলা হয়, জামাতে ইসলামের মূল স্লোগান কি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসন চাই। এখন যখন তারা ক্ষমতায় যাওয়ার উপক্রম হচ্ছে, সেই সময় আল্লাহর আইনের বিষয়টা কোনো আলোচনায় নাই এবং এটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এটা আমি তাদেরকে দোষারোপ করছি না, একেবারেই ভিন্নভাবে নেবেন না, এটা আমার ওপিনিয়ন আমি বলছি। এবং এই যে উনি বলেছেন এটা একটা নির্বাচনী সমঝোতা, একেবারেই না।
কারণ আমাদের আমির এটা যখন ঘোষণা করেছে যে ইসলামের পক্ষে যারা আছে ইসলামের জন্য একটি বক্স, অতএব এটা একটা আদর্শিক জোট ছিল, এটা শুধু নির্বাচনী আদর্শিক একটা সমঝোতা ছিল। হ্যাঁ, আমাদের মধ্যে বিভিন্ন রকমের দ্বিমত থাকতে পারে, কিন্তু ইসলাম বেসিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেহেতু আমরা একমত, অতএব আমরা এটাকে করতে চাই। পরবর্তী সময়েও ওনারা এটাকে ডাইভার্ট করে এখানে পরিবেশ পরিস্থিতির কারণে রং অনেকেই বদলায়, মানে ক্যামোফ্লেজ করে। আমি সেই ক্যামোফ্লেজের যে যারা ক্যামোফ্লেজ করে সেই উল্লেখ করতে চাই না, এতে করে এটা অন্যদিকে চলে যেতে পারে, আমি ওটা উল্লেখ করতে চাই না। কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে তারা আগেও যা বলবে পরেও তা বলবে, কথা এবং কাজে মিল থাকবে। আমরা শরিয়ার ব্যাপারে যেটা মনে করি, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলি, আমরাই যদি ইসলামকে অচল মনে করি বা ইসলামকে প্রতিষ্ঠার কথা বলতে আমাদের সংকোচ বোধ হয়, তাহলে যারা সেকুলার তারা কি বলবে? অতএব আমরা যা বলি তা বিশ্বাস করি এবং তা বাস্তবায়ন করতে চাই। এখানে আমাকে আরেকটু কথা না বললেই নয়। দেখুন, আমরা জানি, আমরা বুঝি আধিপত্যবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি চায় না এদেশে কোনো ইসলাম শব্দ ক্ষমতায় আসুক বা ইসলাম বিষয়টাকে সামনে আনা হোক। এখন আধিপত্যবাদকে এবং সাম্রাজ্যবাদকে আমরা যদি ক্ষমতায় যাওয়ার আগেই নতজানু হয়ে যাই, ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু আমরা নিশ্চয়ই আমি ছোট করে শুনবো। আপনি যে বিষয়গুলো বললেন, অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে বিষয়গুলো ভাই বললেন, যে জামাতের কিন্তু লক্ষ্য উদ্দেশ্য বা কর্মসূচিতেও আল্লাহ প্রদত্ত বিধান এবং রাসূল প্রদর্শিত যে বিধান অনুযায়ী, এবং সেখানে সেই গঠনতন্ত্রে কিন্তু ইসলামী অনুশাসন মেনের কথা বলা হয়েছে। কিন্তু আপনারা কি এই যে ক্ষমতায় যাওয়ার কাছাকাছি চলে এসেছেন বলেই কি আপনারা এই যে রং মেশাচ্ছেন বা ইসলামকে এড়িয়ে যাচ্ছেন? এটি কোনোটাই আসলে এড়িয়ে যাওয়া হয় নাই, কিংবা কোনো রূপও বদলানো হয় নাই। দেখুন, জামাত ইসলামী এটা আধুনিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। এখন আমরা সেই কল্যাণ রাষ্ট্র কীভাবে আমরা প্রতিষ্ঠা করব? এটিকে আমরা ক্ষমতা এসেই করে ফেলব? শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কিন্তু দিনে দিনে হয়ে যায়। এটা একটা দীর্ঘমেয়াদী, এটা একটা পদ্ধতিগত বিষয়। জামাত ইসলামী আমরা মনে করি আমাদের যে প্রচলিত যে পদ্ধতি আছে, আইনি প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, এর মধ্য থেকেই আমরা ধীরে ধীরে জিনিসটাকে আমরা পরিবর্তন করতে চাই। দেখুন, ইসলাম কাউকে জোর করে চাপিয়ে দেওয়া যায় না। মানুষের মনোজগৎকে পরিবর্তন করতে হবে, মনস্তাত্ত্বিক পরিবর্তন, মানুষকে সমর্থন দিতে হবে, এবং এই সমর্থন নিয়েই কিন্তু আপনাকে আস্তে আস্তে পরিবর্তনটা সেখানে করতে হবে। আমরা মনে করি বাংলাদেশে ইসলামের জন্য তো আমাদের ত্যাগটা বেশি। আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তো ইসলামী আন্দোলন করার কারণে। আমরা কি আল্লাহর আইন যে আমাকে সরে আসেনি, আমরা জিনিসটাকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে বাংলাদেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করব, মানুষ আমাদেরকে সমর্থন দেবে, এবং মানুষের সে চিন্তা মতামতকে আমরা মানুষকে জোর করে চাপিয়ে দিতে চাই না। দেখুন, আপনি যখন বলেন যে আমরা এই জোর শরিয়া আইন কায়েম করব, তো আপনি বলেন এখন কতটুকু আপনাদের যৌক্তিক বলুন। কিন্তু আমরা বলছি আমরা কল্যাণ রাষ্ট্র কায়েম করব, আমরা ইনসাফ কায়েম করব, আমরা সবাইকে অধিকার, আমরা জাস্টিস দেব, আমরা বাংলা দুর্নীতি মুক্ত করব। এর ভিতরে আস্তে আস্তে পরিবর্তন আপনার আসবে। কিন্তু বাংলাদেশে আপনি সবাইকে নিয়ে কাজ করতে চান, এই দেশটা তো সবার, আসলে আমাদের সবাইকে নিয়ে আমাদের ধারণ করে চলতে হবে। তো জামাত ইসলামী সেই জায়গাতে একটা পদ্ধতিগত দিক থেকে পরিবর্তন। আমি আরেকটা আপনাকে বলি, দেখুন জি, আমরা এই কারণটা শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, ভোটের নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা যে আলাপ করছিলাম, আতিক ভাইকে দিয়ে শুরু করি। আপনার কাছে জানতে চাই যে এর আগেও ইসলামী আন্দোলনের সঙ্গে জোট গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল 1991 থেকে, তারপরে অনেক সময় উদ্যোগ নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত বারবার ভেস্তে যায় কেন? দেখুন, আমরা এটাকে এখনও চূড়ান্ত বলবো না। এই জোটের ক্ষেত্রে এবারের যথেষ্ট আন্তরিকতা দেখানো হয়েছে। আমাদের সরমানের ফিস সাহেব যথেষ্ট আন্তরিক ছিলেন, জামাতের আমিরও কিন্তু ওনাদের সরমানের দরবারে গিয়েছেন, ওনাদের পল্টন অফিসে গিয়েছেন। আমরা মনে করি উভয়ের জায়গায় আন্তরিকতা আছে, এটা অব্যাহত থাকবে। হয়তো রাজনৈতিক কারণে ওনারা অবস্থানটা পরিবর্তন করেছেন। আমরা মনে ঐক্যটা দ্বারা তৈরি হয়েছে, আশা করি সময়ের ব্যবধানে আবার এগুলো ঐক্য হবে। আমরা ঐক্যের বিরোধী কেউ নই, হয়তো সাময়িক দলগত কারণে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মনে করি সব দল আমরা ঐক্যের মধ্যে এখনও আছি। আমাদের মানসিক ঐক্য আছে, রাজনৈতিক কারণে কিছুটা আমরা বিভেদন শেখানো হয়েছে। আলটিমেটলি বাংলাদেশের যারা আমরা ইসলামপন্থীরা আছি, বাংলাদেশের মানুষও মনে করে ইসলামপন্থীরা আসলে এক জায়গায় থাকুক,
বিশেষ করে 54 বছরে মানুষ কিন্তু অনেক বঞ্চিত হয়েছে। আমাদের সৎ নেতৃত্ব নাই, আমাদের সব লুটপাটকে নেতৃত্ব আমরা পেয়েছি। ইসলামপন্থীরা সেখানে একটা জায়গায় ভালো করতে পারে, পার্লামেন্টে গিয়ে মানুষের মধ্যে একটা মানুষের মধ্যে একটা কি বলে যেন মানুষ একটা ধারণা করে যে না, যদি তারা সেখানে ক্ষমতা আসে তার দুর্নীতি হবে না, লুটপাট হবে না, সেখানে একটা কল্যাণ হবে, দেশটা এগিয়ে যাবে, এই ধরনের একটা মানুষের পত্র সেখানে আছে। আমরা মনে করি আমাদের দেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, অন্তত যারা আমরা ইসলামপন্থীরা আছি, বিভিন্ন দল আমরা করি, আদর্শ আমাদের আছে, আমাদের সবাইকে পারতপক্ষে এক প্ল্যাটফর্মে থাকার মধ্যেই কল্যাণ। কারণ আসলে আমরা না চাইলে ইসলামের কল্যাণটা কেউ করতে পারবে না। শরিয়ার কথা বলুন, এটি অন্যরা কেউ করবে না। যতটুকু সুযোগ আছে করার একটা নিয়মের মধ্যে থেকে এটা ইসলামপন্থীদের পক্ষে কিন্তু করা সম্ভব। নিয়মের মধ্যে শরিয়া আইন কিভাবে বাস্তবায়ন করা যায়? দেখুন, আমরা বলেছি নিয়ম বলতে আমরা যে অবস্থান আমরা এখন আছি, আমাদের একটা আইনি কাঠামো আছে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, এর মধ্যে দিয়ে আমরা অগ্রসর হব এবং মানুষের মধ্যে আমরা যে দিকগুলো, আমরা কোনো শরিয়া বিরোধী কোনো বাস্তব আমরা করব না। আমরা জনমনের সেন্টিমেন্টকে ধারণ করব। আমরা মানুষকে চাপিয়ে দিয়ে কোনো কিছু করতে চাই না। এই যে একটা গ্র্যাজুয়াল প্রসেস, যেভাবে ইসলাম মদের বিধান করেছে, আবার সুদের বিধান করেছে, আস্তে 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 আমরা মনে করি বাংলাদেশের বাস্তবতায় হঠাৎ করে আকস্মিকভাবে মানুষকে চাপিয়ে না দিয়ে মানুষের মধ্যে একটা পরিবর্তন নিয়ে এসে আমাদের শিক্ষা সংস্কার করতে হবে। সেখানে একটা প্রজন্মকে তৈরি করতে হবে আপনার যারা শরিয়াকে মানতে অভ্যস্ত। আমাদের বিচার বিভাগের সংস্কার লাগবে, ধীরে ধীরে সেটা করতে হবে আমাদেরকে। আমাদের অর্থনৈতিক সংস্কার লাগবে, আমাদের সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা লাগবে, আমাদের জাকাত ভিত্তিক সিস্টেম আমাদের লাগবে। এগুলোকে আস্তে আস্তে আপনি করে একসময় মানুষ অভ্যস্ত হবে। মানুষ তখন নিজেরাই মনে করবে না এই শরিয়াটা আমার জন্য কল্যাণকর, তখন সেই প্রসেসটা টেকসই হবে এবং সেই প্রসেস দুনিয়ার কোনো শক্তি মোকাবেলা করতে পারবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাই যে মানুষকে কি চাপিয়ে দিয়েই কি এই শরিয়া বাস্তবায়ন করা ঠিক বা বাংলাদেশে? একেবারেই না। ইসলাম কখনো চাপিয়ে দেয় না। এবং ইসলাম আপনি লক্ষ্য করেছেন, আমাদের ভাইরা তো জরিপের কথা বেশি করেন। কিছুদিন আগে একটা জরিপ হয়েছিল, বাংলাদেশের কত মানুষ শরিয়া আইন চায়, তাতে 76% সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, মানুষ শরিয়া আইন চায়। এবং এই যে আমাদের যে একটা সমঝোতা হয়েছিল, এই সমঝোতার প্রতি মানুষের আগ্রহ কেন হয়েছিল? এরা যদি ক্ষমতায় যায় পরিবর্তন আসবে। 54 বছরে যা হয়নি, তারা ইসলাম চেয়েছিল, অতএব ইসলাম। আমি এখানে কয়েকটি প্রসঙ্গ বলবো। 1 নম্বর, আজকে ওনাদের সহযোগী সংগঠন এনসিপির মুনিরা শারমিন সম্ভবত একটা চমৎকার পোস্ট দিয়েছে। তিনি বলেছেন এই জোট কোনো আদর্শিক জোট না, এটা হচ্ছে একেবারেই নির্বাচনী ক্ষমতার জোট। একদম ওনার নির্বাচনী জোট। হ্যাঁ। দ্বিতীয় নম্বর বলছেন এনসিপিও কোনো আদর্শিক দল না। কিন্তু আমরা মূলত যে আহ্বান করেছিলাম সেটা হচ্ছে যারা আদর্শিকভাবে আমরা এক আছি, আমাদের একটা ওয়ান বক্স হোক। অতএব ওই জায়গায় আরেকটা বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন। ইতিহাসে যাই, 1991 সালে আমার ভাইরা যখন আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই বলে ওনারা কিন্তু অনেক ভোট ওনাদের বাক্সে এনেছিলেন। পরবর্তী সময়ে দেখা গেল সেই ভোটগুলিকে ওনারা বিনা শর্তে, কোনো কারণ ছাড়াই এবং কোনো শর্ত ব্যতি রেখে এটা যখন ধানের শীষে ওনারা সুপুর্দ করলেন, তখন আমার কাছে যারা তাদেরকে আল্লাহর আইনের জন্য ভোট দিয়েছিলেন, তারা তো কিছুটা হলেও এই ক্ষোভটা, যে এটা আমরা সরাসরি ধানের শীষে দিতাম, এটা মানে আল্লাহর আইনের বাক্স হয়ে কেন এটা আবার সেই সেকুলার বাক্সে গেল, এই প্রশ্নটা তো আসতেই পারে। ঠিক একই প্রশ্ন আমাদের মাঝেও আসতে পারে, যে কারণে আমরা থাকতে পারি নাই। যে আমরা যদি আজকে ইসলামের কথা বলে সবাইকে একত্রিত করার পরে আমরা ক্ষমতায় যাওয়ার পর সেই সেকুলার ধারার কারোর সাথেই যদি আমাদেরকে পথ চলতে হয়, তাহলে আরেকটা বিষয় আমার ভাই অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে দেখুন এদেশের শরিয়া কিন্তু বাস্তবায়ন অনেকগুলি আছে, মানুষ তো সেগুলি সুফল পাচ্ছে। তাহলে সামনের শরিয়া কি খারাপ কোনো জিনিস? ইসলাম তো সবচেয়ে সুন্দর জিনিস এবং ইসলাম মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের অধিকারকে প্রতিষ্ঠা করে শরিয়া, এবং ইসলাম হচ্ছে সকল আদর্শের সেরা আদর্শ। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এটা আমরা বলবো মরার আগ পর্যন্ত। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা আসলে মূলত এই বিষয়ে আরও অনেক আলাপ আলোচনার জায়গা দাবি রাখে। তবে যে আলাপগুলো থেকে যে জিনিসটা আসলো যে বাংলাদেশের কালচারে যেহেতু শরিয়ার অনেক বিষয় কিন্তু বাস্তবায়ন আছে, পারিবারিক আইন থেকে আরও সামাজিক অনেক বিষয় সেটি বাস্তবায়ন আছে। এছাড়া যে ইসলামপন্থী দলগুলো যদি ভবিষ্যতেও কিন্তু একসঙ্গে আবার যুক্ত হবার কিন্তু সুযোগও রয়েছে, সেই বিষয়ে হয়তো ভবিষ্যতে বলে দিবে। তো দর্শক যারা দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতন আয়োজন।